আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার ম্যাডামের বাচ্চা হওয়ার পরে কি খাবার খায় আর ম্যাডামের জন্য খাসির মাংস, ফ্রেশ খাসির মাংস দিয়ে কিভাবে আমি স্যুপ রান্না করি। জানিও না এটাকে স্যুপ বলে না কি বলে, রান্না করছি আমাকে যেভাবে ভিডিও দিছে সেভাবেই। তো ম্যাডামের হাসব্যান্ড ফ্রেশ খাসি মাংস আনছিল। তো এটা আমি ওইভাবে আনামান আমি রান্নার পিসগুলো রেখে দিছিলাম। তারপরে ভাবলাম যখন কাটবো, রান্না করব তখন কাইটা নিব। তো মাংসর ইটা আজকে ম্যাডাম বিকেলে স্যুপ খাবে। তো এজন্য আমি মাংসটা পিসটা সকালবেলা বের করে রাখছি। যাতে করে আমি দুপুরবেলায় রান্না-বান্না শেষে এগুলা কাইটা একদম করে রাখতে পারি। নাহলে বিকালবেলা আবার কাটতে গেলে, রান্না করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এজন্য আমি প্রসেসিং করতেছিলাম। তো ১ম এ আপনারা দেখেছেন যে মাংসগুলো আমি ৪ ভাগ করে রাখছি। কারণ আমার ম্যাডামে শুধু একা খাবে। এইজন্য ওনার যতটুক পরিমাণে লাগবে আমি অতটুক পরিমাণে প্যাকেট করে রাখতেছি। তারপরে আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিব। আর বিকেলে যখন রান্না করব, দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে ১ প্যাকেট আমি বের করে রেখে যাব। তো আমি যেদিন এটা রান্না করছি, আমার ম্যাডামকে আমি বলছিলাম যে, "ম্যাডাম আপনি কিভাবে খাবেন হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও শেয়ার করার জন্য।" তো ম্যাডাম ইউটিউব থেকে আমাকে একটা ভিডিও মানে ছোট একটা রিলস শেয়ার করছে। তো ওইখানে যেভাবে রান্না হইছে তো আমিও সেভাবে রান্না করে দিছি। মানে ম্যাডাম ওইভাবেই খাবে। যদিও স্যুপ এভাবে রান্না করে না, কিন্তু উনি এভাবে খাবে এজন্য ওইভাবে রান্না করছি। তো এখানে আমি একটা পাতিল বসায় নিয়েছি। তারপর ভাবলাম যে আজকে আপনাদের সাথে স্যুপ রান্নাটা শেয়ার করি। আরব দেশে মানুষ কিভাবে স্যুপ খায়, হয়তোবা অন্য জায়গায় অন্যভাবেও খেতে পারে। কিন্তু ম্যাডামে যেহেতু বলল এভাবে খাবে, তো এভাবে আমি রান্না করে দিতেছি। আর অনেক আপুরা আছেন যে আমার রান্না-বান্নার ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমি তো হয়তোবা অনেকদিন ধরে তেমন রান্না-বান্নার ভিডিও শেয়ার করতে পারি না। কারণ শুধু গল্প করি আর কাজকর্ম শেয়ার করি। তেমন রান্না-বান্নার ভিডিও শেয়ার করতে পারি না। এজন্য ভাবলাম যে আজকে স্যুপ রান্নাটা দেখাই। আর আরব দেশের মানুষ বাচ্চা হওয়ার পরে কিভাবে কি খায় সেটা আপনাদের সাথে আমি একটু করে শেয়ার করার আরকি চেষ্টা করি। আপনারা হয়তোবা এইসব ভিডিও দেখতে ভালোবাসেন। যে অনেকের ধারণা যে আমাদের দেশে বাচ্চা হলে ছড়ি ঘরে দেখা যাচ্ছে কালো জিরা ভর্তা আরও কি অনেক কিছু খায়। কিন্তু আরব দেশের মানুষ কি খায় এটা কিন্তু অনেকের জানার কৌতূহল জাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমি স্যুপ রান্নাটা শেয়ার করি। তো এখানে আমি ১ম এ একটু বাটার দিয়ে নিছি। বাটার দেওয়ার পরে আমি পেঁয়াজ হচ্ছে দিয়ে নিলাম। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। ওই ভিডিওতে যেভাবে আছে আমি ঠিক সেম প্রসেসে আমি এইটা রান্না করব আজকে। একটু এদিক সেদিক হবে না। তো ভিডিওর থেকে আমারটা বেশি ভালো হইছে। কেননা ভিডিওতে যেটা দিছে ওইটার মাংস রান্না করার পরে কেমন জানি কালো দেখা গেছে মাংস। আর আমি যেটা রান্না করছি ওইটা আবার একটু মানে অ সুন্দর হইছে কালার। আর এই মাংসতে আমি হলুদ ব্যবহার করব না। কারণ হলুদ ওখানে দেয় নাই, তো আমিও করতেছি না আরকি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি আদা রসুন ব্লেন্ডার করে দেখেন কাঁচের বয়ামে এভাবে রেখে দেই। তারপরে আমি ১ সপ্তাহ খাই। ১ সপ্তাহ পর আবার নতুন করে ব্লেন্ডার করি। বেশি দিন খাই না। নরমালে রেখে প্রতিদিন যেটা যখন রান্না করি তখন। আমি কিন্তু আদা রসুন ছাড়া এখানে কোনো খাবারই রান্না করি না। আমার আদা রসুন ছাড়া কোনো খাবার, আরব দেশের মানুষ কিন্তু সব তরকারিতে আদা রসুন খায় না। মানে রসুন খেলেও আদা খায় না। কিন্তু আমি সব তরকারিতে আদা রসুন ব্যবহার করি। আর আমি যেভাবে রান্না করে দেই সেভাবে আমার ম্যাডামরা অনেক পছন্দ করে। আরব দেশের মানুষ কিন্তু রান্না-বান্নায় অত বেশি পারদর্শী না। কেননা ওরা চুলার পাশে আসে না। কাজের মানুষ রাখে, কাজের মানুষটাই সব করে দেয়। তো ওদের যেভাবে রান্না করে দিবেন ওইভাবেই খাবে। কিন্তু ওই যে ঝাল জিনিসটা ওরা খাইতে পছন্দ করে না। ঝাল খাবে না। আর প্রতিটা তরকারির ভেতরে লেবুর টক থাকবে। তো আদা রসুন আমি ভাইজা নিলাম একটু। ভাইজা নেওয়ার পরে এখানে যে মাংসগুলো আমি দিয়ে নিলাম। তো আমি মাংস যতটুকু স্যুপ রান্না করছি, আমি তো ম্যাডামের আন্দাজে ম্যাডাম একা খাবে। আর এখানে দেখতে পারতেছেন অনেকটুকুই মাংস, কিন্তু রান্না করার পরে অল্প হয়ে যাবে। এজন্য এখন এরকম অনেকটুকু দেখা যাচ্ছে। তো আমি তো শুধু ম্যাডামের পরিমাণ রান্না করছি। কারণ ম্যাডাম বলছে অল্প করে রান্না করতে, সে শুধু একা খাবে। ও মা! রান্না করার পরে দেখি যে ম্যাডামের হাসব্যান্ডও এখান থেকে মানে টেস্ট করছে যে কেমন হইছে। তো আমার ম্যাডামের নিজেরই মনে হয় ম্যাডামের নিজে অল্প খেয়ে তার হাসব্যান্ডের জন্য রেখে দিছে। পরে আমি আবার
বিকাল রাতের বেলা হচ্ছে আমাকে হচ্ছে আমার কফিলে ডাকছে। ডাকার পরে বলতেছে যে, "এটা আমারে গরম কইরা দে, আমি এখন রাতের খাবার খাবো।" তখন আমি বলতেছি যে, "আপনি এটা খাবেন, আমাকে আগে বলেন নাই কেন? আগে বললে আমি মাংস একটু বেশি করে দিতাম। আমি শুধু একজনের পরিমাণে রান্না করছি যে শুধু ম্যাডাম একা খাবে। তো আপনি আমাকে বলেন নাই কেন?" পরে বলে কি যে, "সমস্যা নাই।" তো আমি বললাম যে, রান্না করার পর অল্প একটু হয়ে গেছে। তো ম্যাডাম আবার ও ঠিকমতো হয়তো খায় নাই। উনার হয়তো হয় নাই খাবার। উনি আপনার জন্য রেখে দিছে। পরে উনি শুনে হাসতেছে। পরে তারপরে ওই হচ্ছে স্যুপ রান্না আমি এক চুলায় বসাই দিলাম। আর এই চুলায় হচ্ছে মানে ম্যাডামের বাচ্চাদের জন্য আর আমার জন্য বার্গার, সবার জন্য আরকি বার্গার ভাজতেছি। আর তো এখানে আমি বার্গারের জন্য বড় ওই যে রুটি বানানোর যে তাওয়াটা, এটা আমি রুটি সেঁকে এটাতে, তো এটার ভিতরে আমি বাটার দিয়ে নিলাম। কারণ ভাবলাম যে এটাতে ভাজি তাহলে অনেকগুলা বার্গার একসাথে ভাজা হয়ে যাবে। হয়তো ৬ পিসের মতো দেওয়া যাবে এখানে। তো আমার ভাজতে দেরি হবে না। যেহেতু ১২ পিস বার্গার সবার ২ টা করে, ম্যাডামের হাসব্যান্ড আর পোলাপান সবাই মিলে হচ্ছে ১০ টা আর আমার ২ টা ১২ টা। আর ম্যাডাম তো এই স্যুপ খাবে। তো এটা হচ্ছে গরুর মাংসের বিফ বার্গার। তো এই তো আমি দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি যখন সব কাজ শেষ করে রুমে যাই তার আগে আমি এটা বের করে রেখে গেছিলাম একদম বাহিরে, যাতে করে এই যে যখন ভাজবো তখন যাতে মানে থাকে না, মানে বরফ জমে না থাকে এই জন্য। তো বের করে রেখে গেছি। এখন দেখি যে না, খুব সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে। আর বরফ শুদ্ধ দিলে তো মনে করেন তেল ছিটটা মিটটা একদম রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, বুদ্ধি করে আগে থেকে আমি একবার ভাবছিলাম যে বের করে রাখবো না, আসার পরে আমি বের করে নিব। পরে আবার ভাবলাম যে না, শীতের দিন হচ্ছে আগে থেকে বের করে নিয়ে রেখে যাই, এটা ভালো হবে নর্মালে থাকলে। তারপরে এই যে প্রতিটা বার্গারে একটা করে হচ্ছে পলিথিন করা, এটা সহজভাবে করা যায়। আবার অনেক বার্গার আছে যে একটার পর একটা থাকে কাগজ দিয়া, মানে করে দেয়। তো ওইটা আবার হচ্ছে লেগে থাকে একটার সাথে একটা। এটা হচ্ছে আলাদা আলাদাভাবে প্রতিটাই হচ্ছে প্যাকেট করা। তারপরে এই দেখেন আমার সাথে ফয়সাল ছিল, যেই দেখছে আমি রান্না করতেছি ওই যে এসে ওই কোনায় ওর জায়গায় ওই বসছে। তো এক পাশ আমার বার্গার হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টায় দিচ্ছি। আজকের ভিডিওটা শুধু রান্না বান্নার ভিডিও। তো রান্না বান্না মানে বিকেল বেলার এই ভিডিওটা। তো বিকেল বেলা কি কি রান্না করলাম আর হচ্ছে কি কি হচ্ছে কাজকর্ম, সেগুলোই আজকে শেয়ার করলাম, শুধু রান্না বান্না এই আর কি। তারপরে এই তো বার্গার ভাজতেছি, ভাজা হইলে আবার এটাকে স্যান্ডউইচ বানাইতে হবে। তো আমি বিকেলে যে কাজকর্ম এগুলো এখন দুপুরে রান্না বান্না করে আমি শেষ করে রাখি, কেননা ম্যাডামে হচ্ছে বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে কোনো সময় যদি হুটহাট করে বাহিরে চলে যায় তাহলে তো বিকেলে আমার কাছে বাচ্চাটা রেখে যাবে, আর ওই ওই কাজগুলো আমার জমা থাকবে, তাহলে আর করতে পারবো না। এই জন্য আমি সকাল থেকে যে কাজ শুরু করি সে ফজরের টাইমে ঘুম থেকে ওঠার পরে, তো একবারে দুপুরবেলা রান্না বান্না টোটালি সব কাজ শেষ করে তারপরে আমি হচ্ছি করি, কাপড় চোপড় বা গোছানো থাকলে গুছাই, আয়রন করি। তা এগুলা করে একবারে আমি হয়তো বা আধা ঘন্টার মতো ফ্রি হই, বসে থাকি। ওই তারপরে ম্যাডামের মেয়ে আসে পিচ্ছিটা, ওটার আবার একটু করতে হয়, গাড়ির থেকে নামায় বাসার ভিতরে ব্যাগটা আর কি একটু হেল্প করতে হয়, নাহলে ছোট মানুষ তো অনেকগুলো বই নিয়ে যায়, সমস্যা হয় ওর ব্যাগটা নিয়ে আসতে, এই জন্য আমি হেল্প করি। তো এই দেখেন আমার বার্গার এরকম সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো একটু মানে লাল লাল দেখা যাচ্ছে না, এরকমই ওরা খাবে, কেননা সাদা সাদা ভাজা ওরা খাবে না। ওইভাবে ওরা হচ্ছে বলবে যে কাঁচা আছে, এজন্য এই যে দেখেন একটু পোড়া পোড়া করে এরকম করে ভাজতেছিলাম। তো এটা এখনো আরো ৬ পিস বাকি আছে, ৬ পিস ভাজতে হবে। এইগুলা ভাজার পরে আরো ৬ পিস ভাজতে হবে। তো এগুলা ভাজতে ভাজতে আপনাদের সাথে বলি, ওই দিন হচ্ছে আমার ম্যাডামে যেদিন হসপিটাল থেকে আসছে হচ্ছে দুপুর ৩টার সময়। আর গেছে, তো যেদিন গেছে সেদিনও জানলাম না, আসার দিনও হচ্ছে আসবে আজকে এটা জানি, কিন্তু কখন আসবি মানে শুনছি যে সন্ধ্যার সময় আসবে। কিন্তু আমরা তো খাওয়া দাওয়া করে ঘুমাইছি, ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে রান্না করতে আসছি, তখন দেখি যে আমার ম্যাডামে আসছে। তো মানে তার আগে আসছে, আমি জানি না যে আসছে। তখন আমার রান্না বান্না অর্ধেক হয়েছে, তখন ম্যাডামের মেয়ে 4:30টার সময় দরজা খুলে রান্নাঘরে আসছে, হ্যাঁ 2 মেয়ে।
আসার পরে বলতেছে যে মানে ও মামা আসছে, বলতেছে মামা ইগি, মানে মামা আসছে এটা বলতেছে। আমি আরবি কথা কম বলি, কিন্তু আপনারা হয়তো বুঝবেন না, এই জন্য বাংলায় বুঝাই দিই। পরে বলে কি মামা ইগি আনা, পরে আমি বলি যে ইগি কি মেতা, পরে মানে আমি বলতেছি যে কখন আসছে, তখন বলে যে সা তালাতা, মানে তালাতা মানে হচ্ছে ঘড়িরে বলে সা, আর তালাতা মানে 3টা, দুপুর 3টা বাজে আসছে। আমি বললাম মাশাল্লাহ, বাচ্চা কেমন আছে, বলে যে তোরে ডাকতেছে বাচ্চা দেখার জন্য। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি রান্নার চুলা বন্ধ করে দিয়ে হাত ভালো করে হ্যান্ড ওয়াশ করে পরে আমি গেছি। যাওয়ার পরে আমার ম্যাডামরে সালাম দিছি। পরে আমার ম্যাডাম আমার হাতের সাথে হাত মিলাইলো, মানে সালাম দিল। তারপরে হচ্ছে দেখি বাচ্চা হ্যাঁ বড় মেয়ে কোলে নিয়ে দাঁড়ায় রইছে। পরে আমাকে বাচ্চা দিল কোলে। পরে আমি দেখলাম, দেখার পরে মাশাল্লাহ বাচ্চা ইয়ের মতো হয়েছে, ওদের ফয়সালের মতো হয়েছে। তো বিশ্বাস করেন, যখন আমি এই বাচ্চাটা দেখছি, দেখার পরে আমার কেন জানি ভিতর থেকে একটা মায়া লেগে গেছে। অনেক আপুরা আমাকে বলছেন যে এই বাচ্চা নিয়ে আসলে তোমার ম্যাডামে তুমি ধরবা না, কিছু করবা না। এক জায়গায় থাকলে আমি এই বাসায় কাজ করি, এখন আপুরা ওইভাবে পারা যায় না বুঝছেন। আর আমার ম্যাডামের তো আর কেউ নাই যে তারা দেখবে, এখন গোসল করে। আচ্ছা, এটা অন্য ভিডিওতে শেয়ার করব, ওই ভিডিও আমি করছি, কি ওইটাতে আমি শেয়ার করব না, ঠিক আছে, এখানের এত কথা না বলি। তো বাচ্চাটা দেখার পরে কোলে নেওয়ার পর আমার এত পরিমাণে মায়া লাগছে, সত্যি কথা অনেক মায়া লাগছে, তো ভিতর থেকে অনেক মায়া লাগছে। তো এই জন্য আমি যত যাই হোক এই বাচ্চা হচ্ছে আমি ইগনোর করতে পারবো না, আমি যতটুকু সম্ভব আমি দেখে রাখবো। হ্যাঁ, তারপরও মানে কোনটা করব করব, যে আমি নিজের থেকে কিছু করতে যাব না, আমাকে যেটা বলবে আমি সেটা করব, কিন্তু নিজের থেকে একটা যে করা সেটা আমি করতে যাব না, ঠিক আছে। কিন্তু আমার বাচ্চাটার দেখে অনেক মায়া লাগছে, ওই বাচ্চাটা আমি ছোট বাচ্চা ফেরেশতা, ওকে আমি ইগনোর করতে পারবো না পুরা। তো এই যে আমার সরাবা রান্না করা হয়ে গেছে, এখন আমি ঢেলে দিলাম, ঢেলে এটা ঢাইকা তারপরে হচ্ছে হটপটে রেখে দিব, এতে করে গরম থাকবে রান্না। দেখছেন অল্প একটু হয়ে গেছে, এতটুকু তো আমার ম্যাডামেরই লাগে, কিন্তু এটা এখান থেকে আবার তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই খাইছে। তো যাই হোক, আমার হচ্ছে আজকের মতো এই রান্না বান্না তো শেষ করলাম। তারপরে আমার আবার হচ্ছে বার্গার রুটি দিয়ে আমার ওই বার্গার দিয়ে স্যান্ডউইচ বানাইতে হবে ওদের জন্য। তো সন্ধ্যার পরে রুটি নিয়ে আসছে ম্যাডামের হাজব্যান্ড, আনার পরে উনি আমাকে জিজ্ঞাসা করতেছে যে মানে রুটি এক একজনে কয় পিস করে নিয়ে আসবো। আমাকে বলবে না যে রুটির কথা আমি জিগাইতেছি, আমারে বলে কি যে ইনতি কামতাল্লাই বার্গার। হ্যাঁ, আমার খালি বার্গার বার্গার করতেছে। পরে আমি বলতেছি মানে তুই কতগুলা বার্গার বাইর করছস, এটা আমার বলতেছে। তো আমি বলতেছি এক একজনের 2টা কইরা। তখন বলে যে 2টা কইরা, 2টা কইরা। আমি বলছি হ্যাঁ। তো বলে যে 2টা কইরা বেশি হয়ে যাবে না, খাইতে পারবে? আমি বলছি যে আমারে বলছে যা আমি তাই করছি। তো উনি বলবে না যে আমি হচ্ছে রুটির কথা বলতেছি, কিন্তু রুটি কয় পিস কিনবে এটা আমাকে আগে জিজ্ঞাসা করছে। তো আমি ভাবছি যে বার্গার, বলবে না যে খবজ বার্গার, খালি বলতেছে বার্গার বার্গার এরকম করতেছে। পরে আমি বলতেছি যে বলে 2টা বেশি হবে না, বলছি না বেশি হবে না, কেননা বার্গার হলো পাতলা পাতলা, ভাজলে আরো ছোট হয়ে যাবে, ঠিক হবে। তো উনি যে রুটির কথা বলতেছে, মানে খবজ মেনশন করবে না, মানে খবজ মানে রুটি ওইটা বলতেছে না, খালি বলতেছে বার্গার বার্গার। পরে আমি বলতেছি যে আম, আপনি যান, আহ, রুটি আপনার যে করে মন চাই সেই করে নিয়ে আসেন, এই কথা বলে দিচ্ছে। আমি কাপড় চোপড় ধুইতেছিলাম তখন, পরে উনি গেছে, যাওয়ার পরে ভিডিও রেকর্ডিং করার সময় আমার ম্যাডাম আমাকে ডাক দিছে, কারণ ম্যাডামের বান্ধবী একটা গিফট নিয়ে আসছে বাচ্চার জন্য। তো গিফট আমি অন্য ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে, এখানে বাচ্চা হলে কিভাবে গিফট করে এটা দেখাবো না ইনশাল্লাহ, ভিডিও করছি আমি। তারপরে এই যে আমি বার্গার রুটি ভিতরে শুধু বার্গার দিচ্ছি, ওরা আর কোনো কিছুই খাবে না, এটা বাচ্চাদের জন্য তো বানাচ্ছি, তো ওরা শুধু বার্গার রুটির ভিতরে এভাবে বার্গার মানে দেয়। আর হয়তো বা দোকানে বানাইলে চিজ টিজ অনেক কিছু দেয়, ওই বাচ্চারা ওগুলো পছন্দ করে না, এই জন্য অন্য কিছু আমি দিচ্ছি না। তো এইভাবে 2 পিস করে আমি হচ্ছে প্রতিটা এই যে স্যান্ডউইচ মেকারে বানিয়ে নিচ্ছি। হয়রান হয়ে গেছি, বাহিরে গিয়া ওইটা নিয়ে আসা হয়রান হয়ে গেছি। তারপরে
আমি শুধু বার্গার 2টা খাবো, আমি রুটি খাবো না। কেননা আমার এই রুটি চিনিযুক্ত রুটি। সকালে এই রুটি দিয়ে নাস্তা করা হয়। আবার রাতের বেলাও এই রুটি। এত চিনিযুক্ত খাবার খেলে যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে তো আমার ডায়াবেটিস হয়ে যাবে এবং ওজনও বেড়ে যাবে। এজন্য আমি এই রুটি সকালবেলা অনেক টাইমে আমি খাই না, নাস্তা করি না। আবার রাতের বেলাও আমি এই রুটিটা অ্যাভয়েড করি, আমি রুটিটা খাই না। কারণ সবকিছুই আগে থেকে কন্ট্রোলে রাখা ভালো। একবার ওজন বেড়ে গেলে তখন আর ওজন নিয়ন্ত্রণে আনাটা খুবই কঠিন হয়ে যায়। এজন্য আর এই ভিডিওটা হচ্ছে রাতের বেলা, তো এজন্য ক্যামেরা আমি তো মনে করেন যে শুধু ক্যামেরাটা অন করছি, কোনো লাইট-টাইট কোনো কিচ্ছু দেয়া হয় নাই। তো এজন্য মানে ক্লিয়ার হচ্ছে মানে অত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটাও বুঝতেছি না। নাকি আমার ফোনে ময়লা এর জন্য এরকম লাগতেছে। ফোনের গ্লাসটা খালি বারবার ময়লা হয়ে যায়, বুঝছেন? ভিডিও করা হয় তো এজন্য। তো সবারটা বানানো হয়ে গেছে। এখন আমার ম্যাডামের হাজব্যান্ডের জন্য বানাবো 2টা, বানিয়ে রেখে দিব। তো উনি আসবে যখন এসে তারপরে এই গরম করে তারপরে খাবে। আমি শুধু বানাইয়া রেখে দিব। ওনারটা আবার হচ্ছে ভিতরে ওই যে জুবনা চিজ আছে না, ওইটা দিব। উনি 2টার ভিতরে 2টা দিয়ে মানে জুবনা ক্রিম যেটাকে বলে ওইটা দিয়ে বানাবো, আর বার্গারগুলো ভিতরে দিয়ে আমি ওইভাবে কাভার করে রেখে দিব। তো উনি কত রাতে আসে জানি না, আসলে তখন নিজেই এই স্যান্ডউইচ মেকারে গরম করে খাবে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।